ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে প্রথম যেটা, আমি একটু আগে দুইটা ফ্যাকাল্টির নাম লিখি। একটা হচ্ছে FASS, আরেকটা হচ্ছে FSSS। ঠিক আছে, FSSS, আমি দুইটা ফ্যাকাল্টির নাম একটু আগে লিখলাম। এখন খেয়াল করো, এখন দেখো, এখন প্রথমে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে আমার ইংলিশ ফার্স্ট পেপার। সেটা কি? ইংলিশ ফার্স্ট পেপার। এখন দেখো, ইংলিশ ফার্স্ট পেপারে আমি তোমাদেরকে একটু বলি, ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা অনেক বেশি প্যানিক খাও। বিশেষ করে যারা ফার্স্ট টাইমার, ওরা তো আসলে এখনো অনেকে জানেই না যে কিভাবে পড়তে হবে। তোমরা দেখবা যে এইগুলো বুঝতে বুঝতে তোমাদের সময় চলে যাবে, বাট আজকের ক্লাসটা আমি যেভাবে বুঝিয়ে দেবো, তোমার কোনো মানে প্যানিক করার কোনো জায়গায় থাকবে না। ঠিক আছে, তো দেখো, এই যে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপারে তোমার বইয়ে 12টা ইউনিট আছে। এইটা নিয়ে তোমাকে বিন্দু মাত্র কোনো চিন্তা করতে হবে না। ইংলিশ ফার্স্ট পেপারে 12টা ইউনিট নিয়ে তোমাকে বিন্দু মাত্র কোনো চিন্তা করতে হবে না। এই যে 12টা ইউনিট আছে, এই 12টা ইউনিট আমি নিজে তোমাদেরকে পড়াবো, আমি নিজে পড়াবো। এবং এই 12টা ইউনিটের উপরে তোমাদেরকে আমি নিজে নোট তৈরি করে দিব। এই 12টা ইউনিটের উপরে আমি নিজে তোমাদেরকে নোট তৈরি করে PDF করে দিব। তোমাকে কোথাও যেতে হবে না, কোথাও দৌড়দৌড়ি করতে হবে না। ভাইয়া ক্লাসে 12টা ইউনিট পড়াবে এবং তারপরে ভাইয়া নিজে নোট তৈরি করে দিবে। তোমাকে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে না, কারোর কাছে যাওয়া লাগবে না। জাস্ট ভাইয়া যেভাবে বলবে সেটা ফলো করবে। এরপরে তোমার কাজ হচ্ছে, ভাইয়া মনে করে একটা ইউনিট তোমাকে পড়িয়ে দিয়েছে, তারপর এই যে বইটা 2026 যে বইটা পড়ে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ HSC 26 ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা পড়েছে, ওই বইটা ভাইয়া মনে করে একটা ইউনিট তোমাকে পড়িয়ে দিয়েছে। সাপোজ মনে করো এই প্যারট স্টেল, এই যে শর্ট স্টোরিটা ভাইয়া পড়িয়ে দিয়েছে। এরপরে তোমার কাজ হচ্ছে বইটা হাতে নিবা, বাংলা ফার্স্ট পেপার যেভাবে পড়েছো, ইনফরমেশন গুলো দাগিয়ে দাগিয়ে, গুরুত্বপূর্ণ শব্দগুলো বেছে বেছে, সেম ভাবে ইংরেজি বইটা হাতে নিবা। মূল বই অবশ্যই পড়তে হবে, মূল বই অবশ্যই পড়তে হবে। এই মূল বইটা নিবা, নেওয়ার পরে ভাইয়ার তো নোট আছে, ভাইয়া ক্লাসও নিয়েছে, ওই নোট এবং ক্লাস দেখে ওই আলোকে তুমি মূল বইটা ঠিক এভাবে দাগিয়ে পড়বা। আমি তোমাকে পুরো দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি নিজে পড়াশোনা করেছি যখন তোমাদের ক্লাস নেওয়ার আগে। দেখো আমি যেভাবে পড়েছি, কত সুন্দর করে কোন ইনফরমেশনটা বিউপিতে এসেছে, কোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ, কোনগুলা থেকে এবার প্রশ্ন আসতে পারে, দেখো আমার প্রতিটা জিনিস এখানে দাগানো আছে, দেখছো? এইভাবে দাগিয়ে দাগিয়ে মূল বই পড়তে হবে। মূল বইয়ের বাইরে প্রশ্ন করে না। বিউপি ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করে হচ্ছে FASS এ, ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করে FASS এ। কোথায়? FASS এ ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করে। ইংলিশ ফার্স্ট পেপার থেকে FASS এ প্রশ্ন করে এই বইটা থেকে, এই মূল বই থেকে। এই মূল বইয়ের বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন করবে না। তোমার যদি এই মূল বই পড়া থাকে, 12টা ইউনিট যদি সুন্দর মতো পড়া থাকে, তুমি এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবা FASS এ, 100% পাবা। লিখে রাখো। কারণ দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, এই ইংলিশ থেকে FASS FSSS দুইটাতে 40টা প্রশ্ন হয়। কয়টা প্রশ্ন হয়? 40টা। কিন্তু এই জায়গাটায় কিন্তু একটা ফ্যাক্ট আছে, তুমি ইংলিশে এই 40টার ভিতরে যদি 16টা কারেক্ট না করতে পারো, এই 40টার ভিতরে যদি তুমি 16টা সঠিক অ্যান্সার না করতে পারো, তাহলে তুমি ওইখানেই ফেল। তোমার জিকেতে যদি তুমি 40-এ 40 পাও, বাংলায় যদি 20-এ 20 পাও, কোনো মূল্য নেই, তোমার খাতা আর দেখবেই না। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই 40টার ভিতরে 16টা তোমাকে মাস্ট সিকিউর করতে হবে পাস করার জন্য। কারণ তুমি ইংলিশে পাস না করলে তোমার অন্য খাতাগুলো দেখবেই না বিউপি। ইংলিশে পাস করার জন্য তোমাকে এই 16টা পেতে হবে। এবং এইখানে মজার একটা ফ্যাক্ট আছে, এই FASS এ ইংলিশ ফার্স্ট পেপার থেকে 10 থেকে 15টা পর্যন্ত প্রশ্ন ইংলিশ ফার্স্ট পেপার থেকে হয়। জাস্ট লুক এট দিস নাম্বার, 10 থেকে 15টা ইংলিশ ফার্স্ট পেপার থেকে আসে এবং ইনফরমেশন বেসড গুরুত্বপূর্ণ শব্দ। এটা আমি তোমাকে গুছিয়ে দেবো। এখন ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে প্যানিক হওয়ার বিন্দু মাত্র কোনো কারণ নেই। ভাইয়া আছে, ভাইয়া গুছিয়ে দিবে, এটা নিয়ে আমি তোমাদেরকে বিন্দু মাত্র প্যানিক হতে বলবো না। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়া। এই 10 থেকে 15টা যদি তুমি অ্যাডভান্টেজ পেয়ে যাও, অন্য স্টুডেন্টরা দেখবা কিছুদিন পরে দৌড়াদৌড়ি করবে এদিকে ওদিকে, ইংলিশ ফার্স্ট পেপার কি পড়বো, ইংলিশ ফার্স্ট পেপার কই থেকে পড়বো, এইগুলা নিয়ে দৌড়াদৌড়ি করবে। বাট তোমার কাছে সুন্দর গোছানো রিসোর্স আছে, নোট আছে। তুমি যদি ওইটা পড়ে এই 10-15টা একটা অ্যাডভান্টেজ নিয়ে আসতে পারো, তুমি বিশ্বাস করো অন্যদের থেকে ফার এগিয়ে যাবে, ডেফিনেটলি এগিয়ে যাবে। এবং এই ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু FSSS খুব একটা প্রশ্ন হয় না বললেই চলে। ইংলিশ ফার্স্ট পেপারটা কিসের জন্য গুরুত্বপূর্ণ?
এফ এ ডাবল এস। এবার দেখো ইংলিশ ফার্স্ট পেপার তুমি বিউপির জন্য পড়তেছো না, এরপরে তোমার ধরো রাজশাহীতে আসলো, খুলনায় আসলো, চট্টগ্রামে আসলো, অন্যান্য সকল ইউনিভার্সিটিতে যদি ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে, তোমার তো এটা আগেই পড়া, তখন খুব সহজেই তুমি ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবা। সো ইংলিশ ফার্স্ট পেপার শেষ। এরপরে চলো ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে একটু কথা বলি আমরা। এখন 2 নম্বর যে বিষয় ইংলিশ সেকেন্ড পেপার, এইখানে অনেকে অনেক ভুল করে। দেখো ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার খেয়াল করো, ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা কি করো, মাস্টার বই আছে, মাস্টার বই বা কোচিং এর শিট ধরে গদ বাঁধা মনে করো 20-25টা গ্রামেটিক্যাল আইটেম পড়তে যাও, 20-25টা গ্রামেটিক্যাল আইটেম পড়তে যাও। ভাই 20-25টা গ্রামেটিক্যাল আইটেম থেকে তো বাবার জন্মে কোশ্চেন হয় না, তো 20-25টা কেন পড়বা? দরকার আছে? নিজের ব্রেইনে লোড দেওয়ার বিন্দুমাত্র কোনো দরকার আছে? নাই তো। তোমার গ্রামারে তুমি যে, আমি যে তোমাকে একটু বলি, দেখো এটা একটু মুছে দিই, ঠিক আছে? তোমার গ্রামারে আমি তোমাকে অনলি 15 থেকে 16টা টপিক পড়াবো। তোমার গ্রামে আমি মাত্র 15 থেকে 16টা টপিক পড়াবো, এবং এই 15 থেকে 16টা টপিকে তুমি অন্য সকল ইউনিভার্সিটি ইনক্লুডিং বিউপিতে 100% কমন পেয়ে যাবে। এর বাইরে কোনো টপিক থেকে প্রশ্ন হয় না। হাবি জাবি টপিক পড়ে নিজের ব্রেইনে গার্বেজ জমায় কোনো লাভ আছে? বিন্দু মাত্র কোনো লাভ নেই। সো তোমাদের এই গ্রামারের জন্য 15 থেকে 16টা টপিক পড়াবো। আমি ক্লাসে যেটা পড়াবো, প্রথম কাজ হবে, আমি তোমাকে কিন্তু স্লাইড দিব না। প্রথম কাজ, 1 নাম্বার কাজ, তুমি ভাইয়া মনে করো পড়াচ্ছে, তুমি এটা হ্যান্ড নোট করবা। এটা কি করবা? ওইটা তুমি হ্যান্ড নোট করবা, এটা হ্যান্ড নোট করবা। হ্যান্ড নোট করার পরে ওইটা তুমি বাসায় রিভাইজ দিবা। রিভাইজ দেওয়ার পরে তোমার যে কোনো বই, ধরো তখন তুমি একটা মাস্টার বা অন্য যে বই তোমার কাছে আছে সেই বই থেকে প্র্যাকটিস করবা। এটা কি করবা? ওইটা প্র্যাকটিস করে ফেলবা, এবং লাস্টলি তুমি ওইটা কি করবা, ওইটার উপরে এক্সাম দিয়ে ফেলবা। ওইটার উপরে কি করবা? এক্সাম দিয়ে ফেলবা। তোমার কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। তোমাকে আমি কখনো বলবো না তোমরা অন্যবার নিজে নিজে প্রস্তুতি নিতে যে, কিংবা মাল্টিপল পার্সনের গাইডলাইনে যে কি করো, এই বই ধরে সব পড়তে যাও। ভাই মাস্টার বইটা তো আমি দেখাই, মাস্টার বই আমি কি করছি, মানে এত বড় একটা বই আমার নিজে কি করা দেখছো? এ দেখো আমি কি করছি, মাস্টার বই, এটা কিন্তু মাস্টার বই। এই যে দেখো আমি পার্ট করে রাখছি, দেখছো? এগুলো কিন্তু পার্ট করে, সব মাস্টার বই। এটা মাস্টার বই মানে হাফ পার্ট মনে আমার কাছে আছে। দেখো আমি সুন্দর করে আলাদা আলাদা করে পার্ট করে রেখেছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পার্ট করে গুছানো, একটু গুছিয়ে পড়াটা আমার পছন্দ, এই কারণে আমি এইভাবে পড়ি। দেখো এই যে পার্ট করে গোছানো, এই সব গ্রামেটিক্যাল টপিক বিশ্বাস করো লাগে না। আমি তোমাকে মাত্র 15 থেকে 16টা টপিক পড়াবো, হয়তো বা 15টা। এর ভিতরেই তোমার সকল ইউনিভার্সিটি প্রস্তুতি কভার হয়ে যাবে, এর ভিতরেই প্রশ্নটা আসবে। ফাইন। এরপরে দেখো, এরপরে যেটা সেটা হচ্ছে, আমি কিন্তু বারবার বলবো হ্যান্ড নোট করতে হবে, তোমাকে হাতে লিখে খাতায় নোট করতে হবে। কালকে বাজার থেকে 3টা খাতা নিয়ে আসবা বাংলা ইংলিশ জিকের জন্য, হ্যান্ড নোট মাস্ট। এরপরে দেখো, এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো 3 নাম্বার, সেটা হচ্ছে মেমোরাইজিং। আরে এই তো প্যারা, মেমোরাইজিং। এবং আমি খুব ধীরে পড়াবো তোমাদেরকে, গ্রামার যখন পড়াবো খুব ধীরে বেসিক থেকে পড়াবো। সো যাদের ইংরেজির বেসিকে দুর্বলতা আছে তাদেরও চিন্তা করার বিন্দুমাত্র কোনো কারণ নেই, কারণ ভাইয়া তোমাকে ধরে ধরে বেসিক থেকে পড়াবে। মেমোরাইজিং এর জন্য আমাদের একটা সুপার ডুপার শিট আছে 90 ডেইজে, ঠিক আছে? 90 ডেইজের একটা শিট আছে আমাদের, যেটা আমি তোমাদেরকে আজকে গ্রুপে দিয়ে দিব। 90 ডেইজের, এই 90 ডেইজের মেমোরাইজিং এর জন্য একটা শিট আছে। তুমি মেমোরাইজিং এর জন্য কোনো, ইংলিশ মেমোরাইজিং এর জন্য কোনো বই কিনবা না, ইংলিশ মেমোরাইজিং এর জন্য কোনো বই কিনবা না। বোঝা গিয়েছে? ইংলিশ মেমোরাইজিংটা এই 90 ডেইজের আমার যে শিটটা আছে, ভোকাবুলারি, ওইখানে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ, কিংবা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সব কিছু আছে। তুমি ওই 90 ডেইজে, এবং ওইটা, ওই যে মেমোরাইজিংটা, ওই মেমোরাইজিংটা আমি এইভাবে ভাগ করা আছে। মনে করো তুমি, আমি একটু লিখি, একটু দেখো এখানে আমি একটু বক্স করে তোমাকে দেখিয়ে দিই। মনে করো এটা ডে 1, তুমি ডে 1-এ তোমাকে কতটুকু পড়তে হবে সেটা ওইখানে দেওয়া আছে। তুমি ডে 1-এ কতটুকু পড়বা, ডে 2-তে তুমি কতটুকু পড়বা সেটা ওইখানে দেওয়া আছে, ডে 3-তে তুমি কতটুকু পড়বা এটা দেওয়া আছে। এইভাবে করে 90 ডেইজে কিভাবে তুমি তোমার ভোক্যাব কমপ্লিট করবা, তুমি তোমার ইংলিশ মেমোরাইজিং পার্ট কমপ্লিট করবা, সেটা আমি নিজেই গুছিয়ে দিয়েছি। এইটা নিয়ে তোমাকে কোনো প্যানিক হতে হবে না যে কই থেকে পড়বো, কিভাবে পড়বো, আমি তো মনে রাখতে পারতেছি না। এখন কথা হচ্ছে ভাইয়া মেমোরাইজিং মনে থাকে না, ইউনিভার্সাল প্রবলেম, খুবই স্বাভাবিক।
এই প্রবলেমটা নিয়ে একটু কথা বলি যে ভাইয়া মেমোরাইজিং আমার মনে থাকে না, আমি মেমোরাইজিং কিভাবে করবো, ইংলিশ মুখস্থ পাঠ আমার কোনোভাবেই মনে থাকে না। দেখো আমি তোমাকে বলি কিভাবে পড়তে হয়, পড়ার নিয়মটা কি। মনে করো আমি একটু লিখি ডে 1, আমি D1 লিখলাম, অর্থাৎ ডে 1 তোমাকে 20টা পড়তে হলো। কতটা? মনে করো এইটা 20টা পড়লা তুমি ডে 1 কতগুলো ভোক্যাব পড়লা? 20টা পড়লা। এরপর এখানে মনে করো তোমার ডে 2, এখানে তোমার ডে 2, এই ডে 2 তে এসে তুমি আরো 20টা পড়বা। তাহলে ডে 2 তোমার কাজ কি জানো? ডে 2 তে এসে প্রথমে ডে 1 যে 20টা তুমি পড়েছো, প্রথম কাজ হচ্ছে ডে 2 প্রথম হচ্ছে এই 20টা রিভাইজ করা। তোমার প্রথম কাজ কি? ডে 1 যে 20টা পড়েছো, ওই ডে 1 এর পড়াটা আগে ডে 2 তে এসে আগে ওইটা রিভাইজ করবা। ওইটা রিভাইজ করা হয়ে গেলে তারপরে ডে 2 তে যে আরো 20টা তার সাথে যুক্ত করবা। এরপরে যখন তুমি ডে 3 তে আসবা, ডে 3 তে এসে তোমার প্রথম কাজ হচ্ছে ডে 1 এবং ডে 2 এর পড়াটা আগে রিভাইজ করবা। ডে 1 ডে 2 এর পড়া আগে রিভাইজ করবা, তার সাথে ডে 3 অ্যাড করবা। বুঝাইতে পারছি? সেম ভাবে ডে 4 যে ডে 1 ডে 2 ডে 3 আগে রিভাইজ করে নিবা, তারপরে তার সাথে ডে 4 অ্যাড করবা। প্রতিদিন এভাবে চলবা। এখন কথা হচ্ছে ভাইয়া যখন আমি মনে করেন 200টা পড়া হয়ে গিয়েছে, তখন আমি কি করব? যখন আমি 220 হবে, তখন আমার প্রথম কাজ কি? তোমার 220-এ যাওয়ার আগে এই 200টা রিভাইজ করে নিবা। আগে 200টা রিভাইজ, তারপরে এর সাথে আরো 20টা অ্যাড করবা। বুঝাইতে পারছি? আগে 200টা রিভাইজ, তারপরে 220টা পড়বা। বোঝা গিয়েছে? আর এই মেমোরাইজিং পার্টটা কেমন সিচুয়েশন তোমার ফেস করবা আমি তোমাকে একটু বলি। এটা ফেস করবা যে পড়তেছো ভুলে যাচ্ছ, বাট তুমি যদি এইখানে নার্ভাস হয়ে হাল ছেড়ে না দাও, তুমি যদি এইভাবেই লেগে থাকো যে আমি পড়তেছি ভুলতেছি, এটাই তোমার রেজাল্ট নিয়ে আসবে। বিশ্বাস করে এটাই তোমার রেজাল্ট নিয়ে আসবে। কারণ তুমি মনে করতেছো তোমার মনে থাকতেছে না, বাট ওইগুলো তোমার ব্রেনে স্টোর হচ্ছে। দেখবে এক্সাম হলে যে ওইগুলো ক্লিক করবে। বাট তুমি যদি এমন হয় যে আমি পড়তেছি বলে আমি আর পড়বো না, তাহলে ওইখানেই তুমি শেষ। এবং এই মেমোরাইজিং এ আমি তোমাকে একটু কথা বলি, এটা একেবারে 100% সত্য কথা। সেটা হচ্ছে মেমোরাইজিং এ যারা ভালো করবে, মেমোরাইজিং এ যারা ভালো করবে তারাই চান্স পাবে। মিলিয়ে নিও, ঠিক আছে? মনে করো গ্রামার মোটামুটি সবাই টুকটাক অ্যান্সার করতে পারবে, প্রথম পত্র যা করলো ঠিক আছে, বাট এই মেমোরাইজিংটা অনেকেই স্কিপ করে। বাট এই মেমোরাইজিং থেকে বিউপিতে অ্যাটলিস্ট মনে করো 40% কোশ্চেন এই মেমোরাইজিং পার্ট থেকে হয়। অর্থাৎ এখানে প্রিপোজিশন থেকে অনেক প্রশ্ন হয়। সব থেকে বেশি প্রশ্ন হয় সিনোনিম অ্যান্টোনিম থেকে। কোনটা থেকে? সব থেকে বেশি প্রশ্ন হয় সিনোনিম অ্যান্টোনিম থেকে। দ্বিতীয় যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে প্রেপোজিশন থেকে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে। এইগুলোতে যদি তোমার একটা ভালো দখলদারিত্ব থাকে, তাহলে তুমি ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাবা। সো তোমার কাজ হবে কি, ভাইয়ার 90 ডেজ এর যে শীটটা আছে, প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে আজকে রাতে আমি দিয়ে দিব তোমাদের নোট গ্রুপে। তোমাদের যে নোট গ্রুপ আছে, নোট গ্রুপে কালকে থেকে তোমাদের ডে স্টার্ট। ঠিক আছে? প্রতিদিন নিজের মতো করে পড়ে ফেলবা। তোমাকে কারোর মুখাপেক্ষী হতে হবে না, কারোর কাছে যেতে হবে না যে আমি মেমোরাইজিং কই পড়বো, কোন বই থেকে পড়বো, কতটা পড়বো, কিভাবে পড়বো। দরকার নেই, ভাইয়া আছে, ভাইয়ার নোট আছে, জাস্ট তুমি তোমার মতো পড়ো। ফাইন। এরপরে আসি যে বিষয়, সেটা আরো একটা প্যারার বিষয়। এরপরের বিষয়টা সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার। খুবই বিদঘুটে একটা জিনিস তোমাদের কাছে আমি জানি। ইংলিশ লিটারেচার। এখন আমি একটু তোমাকে বলি, মনে করো ইংলিশ লিটারেচার এত বড় একটা জায়গা, ঠিক আছে? এর গভীরতাটা মনে করে এত দূর পর্যন্ত, এটা ডেপথ, এত দূর গভীরতা। বাট তোমাকে প্রশ্ন করা হবে কোন জায়গাতে জানো? এই সারফেস লেভেল থেকে। তোমাকে প্রশ্ন করা হবে সারফেস লেভেল থেকে, অর্থাৎ উপরিভাগ থেকে। তোমাকে এই ডেপথ কোশ্চেন জীবনেও করবে না, তোমাকে সারফেস লেভেল থেকে প্রশ্ন করবে। এখন ইংলিশ ডিপার্টমেন্টে, ইংলিশ লিটারেচারে আর কি পরিধিটা মনে করো এত বড়। এই পরিধি থেকে তোমার কতটুকু ইনফরমেশন প্রয়োজন, কোন জায়গাগুলো থেকে তোমাকে প্রশ্ন করা হবে, এটা তুমি বুঝো না, এটা তুমি বুঝতে পারো না। সেক্ষেত্রে আমি তোমাকে এই ইংলিশ লিটারেচারের উপরে ছোট্ট একদিনের একটাই ক্লাস নেবো, ইংলিশ লিটারেচার। ওই ক্লাস থেকে আগের বারও কমন ছিল, এবং আমি আশা রাখি এবারও তোমরা কমন পাবা। এবং তোমাদেরকে আমি ইংলিশ লিটারেচারের নোট দিয়ে দিব। নোটটা হয়তো সর্বোচ্চ 5 পেজ হবে,
সর্বোচ্চ 5 পেজ হবে। আমি অ্যাডভান্স ব্যাচে যেটা দিয়েছি ওটা খুব সম্ভবত 3 পেজের ছিল, আমি হয়তো ওর সাথে আর 2টা পেজ অ্যাড করব, অর্থাৎ এটি সর্বোচ্চ 5 পেজ। তুমি ইংলিশ লিটারেচারের জন্য এই 5টা পেজ পড়ে গেলে এর বাইরে তোমাকে আর কিছু করতে হবে না। তাহলে তোমরা যারা ভয় পাও ভাই ইংলিশ লিটারেচার কই থেকে পড়বো, তাদের চিন্তার বিন্দু মাত্র কোনো কারণ নাই। কিভাবে সারফেস লেভেল থেকে প্রশ্ন হয়, সারফেস লেভেল আসলে কতটুকু, সেটা তো আমি ক্লাসে পড়িয়ে বুঝিয়ে দিব এবং পাশাপাশি শীট দিয়ে দিব, ওটা পড়ে ফেলবা। তাহলে দেখো ইংরেজি নিয়ে এখন তোমাকে অন্য সকল ইউনিভার্সিটি তোমার ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করুক, তোমার মেমোরাইজিং থেকে করুক, তোমার গ্রামার থেকে করুক, তোমার লিটারেচার থেকে করুক, যেখান থেকেই প্রশ্ন করুক না কেন, তোমার সবটাই পড়া আছে এবং তুমি সবটা অ্যান্সার করতেও এনাফ ক্যাপেবল, তাই না? তাহলে ক্লিয়ার? ইংলিশ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে আমাকে জানাও। ইংলিশ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?